কি ধরনের সমস্যা আপনারা ফেস করেন কাস্টমস রিলেটেড? কাস্টমে তো সমস্যার আসলে কোনো অন্ত নাই আমাদের। বন্ড লাইসেন্সে কেন এইচএস কোডটা থাকতে হবে? একটা এইচএস কোড ইনক্লুশনে প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা খরচ হয়। আচ্ছা। এবং এটা কিন্তু টোটালটাই ঘুষ। পোর্টের পণ্য রিলিজ করতে যেই পরিমাণ সময় নষ্ট হয়, দেখা যাচ্ছে যে চায়না থেকে পণ্য আসতেই সময় লাগে না। আপনাদের মেম্বার এক্সপোর্টার যারা, তাদের থেকে কি এই ধরনের অভিযোগ আপনারা পান? অনেক অভিযোগ। বাংলাদেশের কিছু জায়গায়, এর মধ্যে কাস্টম একটা জায়গা আছে, যেখানে স্তরে 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 দুর্নীতি। নতুন আসলে বিনিয়োগ নাই, ঋণের চাহিদা নাই। 15-16% সুদ দিয়ে এই দেশে ব্যবসা করবে কিভাবে মানুষ? যে ব্যাংকগুলো মার্জ হয়েছে, এখানেও তো ধরেন যে ওই ব্যাংকের কাস্টমার ছিল। অনেকগুলো ভালো ফ্যাক্টরি এখানে আছে যাদের কোনো ওভারডিউ নাই, কোনো ব্যাড লোন নাই, কোনো লোনই নাই। বাংলাদেশের ব্যবসায়ীরা কখনো চিন্তাও করে নাই যে আমার অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু কাউন্টার থেকে আমাকে 5,000 টাকা দিতে পারতেছে না। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, অতিথি হিসেবে আমাদের সাথে আছেন আজকে বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট মিস্টার শিহাবুদ্দৌজা চৌধুরী, যিনি বিজিএমএতে ব্যাংকিং এবং কাস্টমস এই সমস্ত বিষয়, আসলে পলিসি, এগুলো নিয়ে বিজিএমএতে উনি এই বিষয়টি দেখেন এই কমিটির হয়ে। তো আমরা আসলে যেটা জানি যে কাস্টমসে আমাদের যারা এক্সপোর্টার এবং ইম্পোর্টার, বিভিন্ন রকমের হ্যাসেলের কথা আমরা শুনি, এবং ব্যাংকিং সেক্টরের অবস্থা তো খুব খারাপ, সেটা আমরা জানি। এবং দেখছি যে আসলে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা কিন্তু ইয়ার্স লো চলছে। তার মানে হচ্ছে যে আসলে এই লোনের চাহিদাটা কিন্তু খুবই সিগনিফিক্যান্টলি কমে গিয়েছে। তো এগুলো সহ আসলে দর্শক, আমরা যে সম্প্রতি কিছু ডেভেলপমেন্ট আছে আমরা দেখেছি, ইন্ডিয়া ইউরোপ এফটিএ এবং ইউএসএ ট্যারিফ বাংলাদেশের জন্য 1% কমেছে, ইন্ডিয়ার জন্য সেটা 15%। তো ওভারঅল এই সমস্ত বিষয় আসলে সামনে আমাদের যে পোশাক খাত, মেইন রপ্তানি খাত, তো সেটা আসলে সেটার কোন দিকে যাবে, এটার ভাগ্যে কি হবে, তো এগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো শিহাব ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার ব্যস্ততা সত্ত্বেও। তো শিহাব ভাই, আলোচনা যদি শুরু করতে চাই, এই যে কাস্টমস নিয়ে আমরা অনেক ধরনের আপনার ঝামেলা বা হ্যাসেলের কথা আমরা শুনি যে ব্যবসায়ীরা এটা ফেস করে থাকেন। তো আপনি কি একটু বলবেন যে কি ধরনের সমস্যা আপনারা ফেস করেন কাস্টমস রিলেটেড? কাস্টমে তো সমস্যার আসলে কোনো অন্ত নাই আমাদের। মেজর কিছু পয়েন্ট যদি মেজর পয়েন্টের মধ্যে আমি যদি বলি, যেমন এই আপনার বন্ড লাইসেন্সে এইচএস কোড ইনক্লুশন। আমি গত একটা মিটিংয়ে এনবিআরে বলেছিলাম যে বন্ড লাইসেন্সে এইচএস কোড ইনক্লুশনের কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যেহেতু আমদানি করছি শুল্কমুক্ত এবং রপ্তানির উদ্দেশ্যে, তো সেখানে তো এইচএস কোড থাকলেই কি আর না থাকলেই কি, থাকলেও কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। ঠিক পাশাপাশি আমি তাদেরকে একটা তুলনাও দিয়েছি যে যারা কমার্শিয়াল ইম্পোর্ট করছে, গম, চিনি, তাদের যে আমদানি লাইসেন্স আইআরসি, সেই আইআরসির মধ্যে তো এইচএস কোড থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে যারা জেনারেল ইম্পোর্ট করতেছে, তাদের আমদানি লাইসেন্সে যদি এইচএস কোড থাকার বাধ্যবাধকতা না থাকে, তাইলে আমরা যারা শুল্কমুক্ত আমদানি করছি রপ্তানির উদ্দেশ্যে, তো সেখানে সেই বন্ড লাইসেন্সে কেন এইচএস কোডটা থাকতে হবে? আচ্ছা, এই যুক্তিটা অনেকেই মেনে নিচ্ছে এবং ওনারা কিন্তু আমাকে আশ্বাস দিল যে হ্যাঁ ঠিক আছে, তাইলে আমরা এইচএস কোড ইনক্লুশন থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি সেটা চেষ্টা করব। পরবর্তীতে আমি একটা সার্কুলার পেলাম, ওই মিটিংয়ের পরেই ওনারা আমাকে একটা সার্কুলার দিল যে ঠিক আছে, তাহলে এইচএস কোডের প্রথম 4টা সংখ্যা যদি মিলে যায়, সেক্ষেত্রে আমরা পোর্ট থেকে মালটা রিলিজ করে দিব। এবং এই এইচএস কোড জটিলতার জন্য কিন্তু এই পোর্টে যে আপনার জট হয়, আমদানি জট বা রপ্তানি জট হয়, সেখানে কিন্তু এইচএস কোডের যেই জটিলতা এবং এইচএস কোড নিয়ে যেই আপনার তর্ক বিতর্ক বা যেই প্রশ্ন এবং যেই জটিলতা, এইটাও কিন্তু একটা কারণ। এই আমদানি জট হওয়ার কিন্তু একটা কারণ হলো এইচএস কোড না মিলার কারণে। পরবর্তীতে ওনারা যে সার্কুলারটা আমাদেরকে দিল, সেই সার্কুলারে আমরা দেখলাম যে শুধু 4টা ডিজিট মিলার সার্কুলারটা দিয়েছে। আলোচনাটা কিন্তু হয়েছিল যে এইচএস কোড বন্ড লাইসেন্সিং ইনক্লুশনে কোনো প্রয়োজন নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে একটা বড় ধরনের আমলাতান্ত্রিক জটিলতা এবং কাস্টমের যা নিম্ন স্তরের যারা কাজ করে এবং যারা ধরেন
অনেকে চায় না এটা, মানে এখানে তাদের একটা পলিসিটাকে যতটা ধরে রাখা যায়, যতটাকে আমরা তো সবসময় বলি যে ইজ অফ বিজনেসের কথা, সহজ করতে গেলে ওনাদের ব্যবসার ক্ষতি, এবং সেই জন্য ওনারা এটাকে সহজ করতে চায় না। Right. এবং একটা এইচএস কোড ইনক্লুশনে প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা খরচ হয়, আচ্ছা, এবং এটা কিন্তু টোটালটাই আপনার ঘুষ। ঘুষ। আচ্ছা আচ্ছা, সো এই কারণেই আপনারা এটা এক ধরনের হ্যাসেল, টাকা দিতে হবে, প্রথম হলো সময় নষ্ট, সময় লাগবে। সময় নষ্ট একটা বড় হ্যাসেল। নাম্বার 2 হলো যে প্রতিটা এইচএস কোডের জন্য আমাকে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করতে হচ্ছে। তো এই যে খরচ এবং এই যে সময় ক্ষেপণ, এটা তো আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়। আমাদের তো আসলে এই সময় নেই। রাইট। এবং আপনার দেখা যায় যে একটা ছোট্ট একটা জিনিস, একটা ছোট্ট একটা অ্যাক্সেসরিজ, মনে করেন এখানে একটা ফ্লাওয়ার, বায়ার চাইলো যে এই ফ্লাওয়ারটা লাগবে, এই ফ্লাওয়ারটা আমি এয়ারে ইম্পোর্ট করলাম, হঠাৎ করে ওই ফ্লাওয়ারটার এইচএস কোড আমাকে ইনক্লুড করতে হবে। ফ্লাওয়ার ইনক্লুড করতে লাগবে আপনার এইচএস কোড ইনক্লুড করতে আমার 15 দিন চলে যাবে, আর ফ্লাওয়ারটা চলে আসতেছে কিন্তু 2 দিনে। তো 2 দিনে এয়ারপোর্টে পড়ে থাকে, আর ওখানে আমাকে 2 সপ্তাহ ঘুরতে হয় আপনার বন্ডের অফিসে। আচ্ছা আচ্ছা, এটা একটা উদাহরণ দিলাম, এরকম আমার কাছে শত শত এটা উদাহরণ তো আছে। আপনার এটা বন্ডের উদাহরণ দিলেন। যখন আপনারা র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করেন, তখন এই যে চিটাগং পোর্টের কাস্টমসের, সেখানে আপনারা কী ধরনের আসলে হ্যাসেলগুলো আপনারা ফেস করেন? সেইখানে তো অহেতুক হ্যাসেলের কোনো অন্ত নেই। প্রথম হলো যে ওরা ডকুমেন্ট ডিসক্রিপেন্সি ধরার চেষ্টা করে, যে এইটাতে কেজি ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, এইচএস কোডের মিল আছে কিনা, বা এইটা এইচএস এরকমও হয় যে দেখেন এইচএস কোডটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড জিনিস। চায়না থেকে যে এইচএস কোডটা মেনশন করে দিয়েছে, এইখানে এসে তারা বলছে না এইটা এই পণ্যের এইচএস কোড না। এখন উনি যদি বলে এইটা এই পণ্যের এইচএস কোড না, তখন আমি ওনাকে কিভাবে বুঝাবো এইটা এই পণ্যেরই এইচএস কোড? এখানে হলো যে সে এই সমস্যাটা তৈরি করতেছেই ওনাকে কিছু পয়সা দেওয়ার জন্য, এবং যখনই পয়সা দিয়ে দেওয়া হয় তখন আর কোনো এইচএস কোডের সমস্যাও থাকে না, অন্য কোনো সমস্যাও থাকে না, ওজনের সমস্যাও থাকে না, কোনো কিছুই থাকে না। তো পুরো জিনিসটাই আপনার একদম মানে কাস্টম মানি, আপনার একদম মানে কাজের থেকে আকাশ বেশি। আমাদের সময় যতটুকু লাগার কথা তার থেকে আমাদের যেই পরিমাণ হ্যাসেল এবং যেই পরিমাণ সময় এখানে নষ্ট হয়, এবং পোর্টের পণ্য রিলিজ করতে যেই পরিমাণ সময় নষ্ট হয়, দেখা যাচ্ছে যে চায়না থেকে পণ্য আসতে এই সময় লাগে না। আচ্ছা, তো আপনাদের মেম্বার এক্সপোর্টার যারা বিজিএম এর মেম্বার আছেন, তো তাদের থেকে কি এই ধরনের অভিযোগ আপনারা পান? অনেক অভিযোগ। কীরকম ধরেন যে দিনে বা মাসে এই অভিযোগগুলো কেমন আসে, যে কাস্টমস বা রেভিনিউ রিলেটেড? এই অভিযোগগুলো আসতে আসতে এমন অবস্থা হয়েছে যে এই অভিযোগগুলো তো সমস্যার তো কোনো অন্ত নেই, আর সমস্যার সমাধান করা যাচ্ছে না, পয়সাই একমাত্র সমাধান। তো সেই ক্ষেত্রে যার যারটা সেই এখন সমাধান করতেছে। রাইট। আর এটা একদম ন্যাচারাল, মানে একদম নর্মাল একটা বিষয় হয়ে গেছে আমাদের কাছে এখন। মানে তা না হলে তো তারা আসলে সে টাকা দিয়ে ছাড়াই, এ কারণে কি যে না হলে পোর্টে থাকলে ড্যামারেজ কস্ট, শিপিং লাইনের কোম্পানির টাকা দিতে হয়, পোর্টে দিতে হয়। দেখা যায় যে তারা আসলে যদি 2 সপ্তাহ পড়ে থাকে, তার তো প্রোডাকশানেও লস, অর্ডারটাও মিস হতে পারে। সো যে কারণে কি তারা এই কারণে কি আসলে এই যে ঘুষ দিতে, টাকাটা দিতে বাধ্য হয়, যে ওকে লস হলেও? প্রথম হলো যে গার্মেন্টসের আপনি জানেন যে লিড টাইম খুবই কম থাকে। তো লিড টাইমটাকে ম্যানেজ করা, আবার ওদিকে পোর্ট ড্যামারেজ থেকে বেঁচে থাকার জন্য, ওদিকে সাপ্লাই চেনটাকে ঠিক রাখার জন্য প্রত্যেকটা সেকেন্ডই কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে, এবং সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা মনে করি যে পয়সা দিয়ে তাড়াতাড়ি ছুটে ফেলাটা ভালো। এটা আমাদের জন্য একদম অ্যাজ ইউজুয়াল কাজ হয়ে গেছে এখন। কিন্তু আপনারা তো এগুলো নিয়ে ধরেন যে অনেকে বলে থাকে যে আপনি বিজিএমএ বাংলাদেশে সব থেকে ক্ষমতাশালী ট্রেড বডি, তো এখানে তো আপনাদের সরকারে আমরা দেখেছি বিভিন্ন সময় যে এক ধরনের আপনাদের যে বার্গেনিং ক্যাপাসিটি, আপনাদের যে লবিং ক্যাপাসিটি, সেটা অন্য কোনো ট্রেড বডির নাই। তো আপনারা কি এগুলো সমাধান করতে পারলেন না এতদিনেও? আমরা চেষ্টা করতেছি। আপনারা জানেন যে বাংলাদেশের কিছু জায়গায়, এর মধ্যে কাস্টম একটা জায়গা আছে যেখানে স্তরে 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 দুর্নীতি, স্তরে 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 আপনার এখানে এনবিআরের চেয়ারম্যান সাহেবের সাথে যখন আমরা বসি, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি আমাদেরকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু উনি একা ভালো হয়ে লাভ কি? ওনার পুরা সারাউন্ডিংয়ে তো অধিকাংশই আপনার দুর্নীতিগ্রস্ত লোকজন। রাইট, যে কারণে আসলে ইমপ্রুভমেন্টটা হচ্ছে না। একজন দুইজন মানুষ ভালো হয়ে তো আর আপনার পুরো সমস্যার সমাধান করতে পারবে না। এখানে পুরো চেইনটার মধ্যেই তো স্বচ্ছতা থাকতে হবে। আমরা কাস্টমস নিয়ে শুনলাম, আরও অনেক হয়তো ঝামেলা আছে, বাট আমরা একটু ব্যাংকিংটা নিয়ে জানতে চাই। আপনি যেহেতু বিজিএমএতে ব্যাংকিং এটাও দেখছেন, তো ব্যাংকিং সেক্টর
এখন কি অবস্থা আসলে আপনাদের? আমরা দেখছি যে পত্রপত্রিকায় বা বাংলাদেশ ব্যাংকের ডেটায়ও দেখছি যে আপনার কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 6% অ্যারাউন্ড, মানে অনেক বছরের মধ্যে কম। তো তাতে বোঝা যায় যে নতুন আসলে বিনিয়োগ নাই, ঋণের চাহিদা নাই, তো সুদের হারও অনেক বেশি। তো এসব মিলে আসলে আপনাদের ব্যবসার উপরে কি ধরনের প্রভাব ফেলছে? আপনি প্রথম যেটা বলেন যে সুদের হারের জন্য দেখেন আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এখানে সুদের হার কত আসলে? সুদের হার তো এখন নীতি সুদের হার হলো আপনার 10% বাংলাদেশ ব্যাংকের, জি। আর সেটার উপরে এখন 14 থেকে 15% কিছু কিছু ব্যাংক নিচ্ছে, যেটা প্রত্যক্ষ। আর এখন তো ব্যাংকগুলোতে প্রত্যক্ষ পরোক্ষ, মানে আমরা যেটাকে বলি হিডেন এক্সপেন্ডিচার, হ্যাঁ, হিডেন কিছু জিনিসও যোগ হয়ে যায়, সেটা মিলে 15-16% আমাদেরকে দেওয়া লাগতেছে। তো 15-16% সুদ দিয়ে পৃথিবীর কোনো দেশে ব্যবসা কোনো দেশে আমার মনে হয় না যে 15-16% সুদ আছে কোনো জায়গায় ব্যাংকিংয়ে। তো 15-16% সুদ দিয়ে এই দেশে ব্যবসা করবে কীভাবে মানুষ? আপনি নিজেই বুঝেন যে 15-16% যদি কাউকে ব্যাংকে সুদ দিতে হয়, তাকে তার কত পার্সেন্ট গ্রস প্রফিট করতে হবে? তা সেটা কি আপনাদের থাকে না? আমাদের তো মোটেই থাকে না। আমাদের তো এটার প্রভাবটা কি হচ্ছে? এটার প্রভাবটা আলটিমেটলি আপনার এনপিএল বাড়তেছে ব্যাংকে। ইন্ডাস্ট্রিগুলো তো বেসিক্যালি লসে আছে, এরা সবাই নেট লস করতেছে। তো নেট লস করতে কোনো না কোনো এক জায়গায় যায়, তো এই রেট ফিগারটা বাড়তেছে, সো ব্যাংকের এনপিএল বাড়তেছে। এইটাই মানে এইটা আসলে এনপিএল বাড়ার একমাত্র কারণ না, বাংলাদেশে তো এনপিএল বাড়ার আরও অনেক কারণ আছে, সেটা আপনিও ভালো জানেন। এবং আরেকটা প্রশ্ন যদি করি এই রিলেটেডই, অলরেডি আমরা দেখেছি যে 5টা ব্যাংক কিন্তু মার্জ হয়েছে, একটা ব্যাংক হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তো যে ব্যাংকগুলো মার্জ হয়েছে, এখানেও তো ধরেন যে ওই ব্যাংকের কাস্টমার ছিল এবং সেখানে এক্সপোর্টার ইম্পোর্টাররা অনেকেই ছিল। তো সেখানে কি ধরেন যে আমরা শুনেছি, আপনি হয়তো আরও ভালো জানবেন যে কারণে জিজ্ঞাসা করছি, যে সে এক্সিম ব্যাংকে যেটা ছিল সেটাও মার্জ হয়েছে। তো এক্সিম ব্যাংকে অনেক এক্সপোর্টারই ছিল তাদের ক্লায়েন্ট। তো এটা মার্জ হয়ে যাওয়ার ফলে আসলে সেই ক্লায়েন্টগুলোর কি অবস্থা, তাদের ব্যবসা বাণিজ্য? বিকজ সব ব্যাংক সাপোর্টও দিতে পারে না, আবার ব্যাংকের থেকে সে নতুন ব্যাংকে যাওয়া, সেগুলো কি, মানে এই বিষয়টা কি, এগুলো কি আপনাদের এক্সপোর্টাররা আসলে প্রবলেম ফেস করছে? আপনি খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আমাকে। আমি এই জায়গাটাতে সবচেয়ে বেশি কাজ করছি গত 2 মাসে। আচ্ছা, একটু প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন। এক্সিম ব্যাংক এবং এসআইবিএল, এই দুইটা ব্যাংকে আমাদের প্রায় 250 থেকে 300 ব্যবসায়ী যারা আপনাদের মেম্বার, যারা আমাদের মেম্বার। এবং এখানে দেখেন, আপনি দেখেছেন বোধহয় 886 কোটি টাকা আমরা গত সেপ্টেম্বর অক্টোবর স্যালারির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে এই ব্যাংকগুলোকে আমরা দিয়েছি, এবং ওই টাকা দিয়ে কিন্তু ব্যাংকগুলো পরবর্তীতে ফ্যাক্টরিগুলো বেতন দিয়েছে। এখন এখানে হয়েছে কি দেখেন, অনেকগুলো ভালো ফ্যাক্টরি এখানে আছে যাদের কোনো ওভারডিউ নাই, কোনো ব্যাড লোন নাই, কোনো লোনই নাই। ওনারা বেসিক্যালি কোনো লোন নেয় না, শুধু ওনাদের যে এক্সপোর্ট প্রসিড আসে সেখান থেকে স্যালারির টাকাটা নেয়। ওনাদের এক্সপোর্ট প্রসিড আসছে, স্যালারির টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে, কিন্তু ওদের কাছে ক্যাশ নেই। মানে কত বড় সমস্যা! এই সমস্যা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ব্যবসায়ীরা কখনো চিন্তাও করে নাই যে আমার অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু কাউন্টার থেকে আমাকে 5000 টাকা দিতে পারতেছে না। এখন ওই ভদ্রলোকের কোনো লোন নেই। ইভেন আরও কিছু ঘটনা আছে যেগুলো খুবই আশ্চর্য ঘটনা। $10 লক্ষ পেমেন্ট আসে এক্সপোর্ট প্রসিড। এক্সপোর্ট প্রসিড আসার পরে এখন ওনার রিলেটেড যে ব্যাক টু ব্যাক আছে, মনে করেন $7 লাখ বা $6 লাখ ব্যাক টু ব্যাক পেমেন্ট উনি দিয়ে দেবে। খুব এটা নর্মালি চলে যাওয়ার কথা পেমেন্ট। দেখা যাচ্ছে যে $10 লক্ষ ওনার কাগজপত্র আছে, কিন্তু প্র্যাকটিক্যালি $10 লক্ষ নাই। ওই ব্যাংকের নষ্ট অ্যাকাউন্টে ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ ওনার আমদানি বিল বাকি ছিল। এখন আগে আমরা শুনতাম যে ব্যাংকাররা আপনার যারা পয়সা দিতে পারে না, যেই ব্যবসায়ী টাকা দিতে পারে না, তার পিছনে ঘুরে। আর এখন আমরা দেখছি মানে গ্রাহকরা ব্যাংকারের পিছিয়ে ঘুরছে। মানে ব্যাংক দেউলিয়া, গ্রাহক ঠিক আছে। আর আগে শুনতাম ব্যাংকার গ্রাহকের পিছিয়ে ঘুরতো, আর এখন হলো গ্রাহক ব্যাংকারের পিছিয়ে ঘুরতেছে, কারণ ব্যাংক দেউলিয়া হয়েছে। ঠিক আছে? তো এইখানে আমাদের অনেকগুলো ব্যবসায়ী যারা অনেক ভালো ব্যবসায়ী, অনেক ভালো এক্সপোর্ট করে, এবং তাদের যথেষ্ট অবদান আছে বাংলাদেশের রপ্তানিতে এবং কর্মসংস্থানে, এবং এই ব্যবসায়ীগুলো এখানে ভীষণভাবে সমস্যা ফেস করতেছে। আমি গত সপ্তাহেও আপনার এক্সিম ব্যাংকের যে প্রশাসক সাহেব আছেন, ওনার সাথে দেখা করেছি কয়েকটা বিষয় নিয়ে। কিছু ফ্যাক্টরি আছে, ওনারা মেশিনের ডিফারেন্ট টাইপের প্রবলেম, এখানে প্রবলেমের অন্ত নাই। একটা হলো ভালো ব্যবসায়ীদের প্রবলেম, আর হলো মোটামুটি যারা সার্ভাইভ করতেছিল তাদের একটা সমস্যা। আবার যারা আছে যে একটু বেকায়দায় পড়ছে, তাদের রিশিউলিং করা লাগবে, পুনঃতফসিলি করা লাগবে, তাদের একটা সমস্যা।
থ্রি টাইপ অফ প্রবলেম কিন্তু এখানে আছে। আমি গত সপ্তাহে ওনার সাথে দেখা করলাম, একটা সোয়েটার ফ্যাক্টরিকে ওনারা মেশিনে এলসি করে দিছে, মেশিনে করে দিছে, ওনার প্রায় মনে করেন যে 15 কোটি টাকার মেশিন আনছে। মেশিন আনার পরে ওনাকে ব্যাক টু ব্যাক দেয় নাই। তো ব্যাক টু ব্যাক না দেওয়ার কারণে ওই ভদ্রলোক সিক হয়ে গেছে, কারণ আপনি মেশিন দিলেন ওনাকে কিন্তু ব্যাক টু ব্যাক দিলেন না, তাহলে উনি এক্সপোর্ট করবো কিভাবে আর আপনি মেশিনের টাকা শোধ করবে কিভাবে? রাইট, মানে কতটা ডিসক্রিমিনেশন দেখেন। ব্যাক টু ব্যাক দিল না কেন, কি বলে ব্যাংক? ব্যাক টু ব্যাক দিল না, তাদের ওই তখন সমস্যা চলতেছিল ব্যাংকটার সাথে। মানে মূলত তাদের ওই যে আপনার তাদের ব্যাংক দেউলিয়া হচ্ছে, আপনার মার্জিং করবে, এই সমস্যা সেই সময় অনেকগুলো আসে। ওই কোম্পানিটা কিন্তু ওই এক্সিম ব্যাংকেরই কিন্তু আপনার সিক প্রজেক্ট এক ভদ্রলোক কিনছে। তো কেনার পরে ওনার নামে ট্রান্সফার হয়েছে শেয়ার, উনি মালিক। কিন্তু খুব সঙ্গত কারণেই কিন্তু ব্যাংক তাকে ফাইন্যান্স করা উচিত, তাকে রানিং ক্যাপিটাল, তাকে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া উচিত। এই যে ব্যাংকারদের যে বড় বড় মিস্টেক এবং কিছু ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মিস্টেক, এই মিস্টেকগুলোর কারণে কিন্তু বড় বড় ব্যবসায়ীরা পড়ে যাচ্ছে, ছোট ব্যবসায়ীরা পড়ে যাচ্ছে, মাঝারি ব্যবসায়ীরাও পড়ে যাচ্ছে। এই ব্যাংকারদের অব্যাংকার সুলভ আচরণ এবং ব্যাংকারদের যে ব্যাংকিং না বোঝার কারণে এবং পরবর্তী ইম্প্যাক্ট কী হবে, অর্থনীতিতে কী ইম্প্যাক্ট হচ্ছে, একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, 500 ওয়ার্কারের চাকরি চলে যাচ্ছে, ওই কনসিকোয়েন্সটা একটা ব্যাংকার ওই টেবিলে বসে চিন্তাই করে না। এবং আমাদের দেশে কিন্তু ফরেন এক্সচেঞ্জের ব্যাংকার, ফরেন এক্সচেঞ্জ মানে বৈদেশিক বাণিজ্য বিষয়ক যে দক্ষতা, এই ব্যাংকারের সংখ্যা কম। আচ্ছা, একজন ব্যাংকারকে কিন্তু বুঝতে হবে যে আমি এখানে 20 লাখ টাকা দিলে আমার $20 লাখ ডকুমেন্ট আসবে। তো আমি এখানে 20 লাখ টাকা দিয়ে $20 লাখ ডকুমেন্টটা আনি, তাহলে আমার এক্সপোর্ট বাড়লো, আমার ফ্যাক্টরিটা বেঁচে থাকলো, আমিও বেঁচে থাকলাম। এইভাবে চিন্তা তারা করতে পারে না। এবং আপনারা কি যে এই বিষয়গুলো যে খুব সিরিয়াস সমস্যা এবং এর মধ্যে ভালো একটা ফ্যাক্টরিও সিক হয়ে যাচ্ছে, তো তাদের সঙ্গে কি আপনাদের কোনো মিটিং, আলোচনা বা এই ক্ষেত্রে কোনো সুরাহার বিষয় কিছু হয়নি? আমরা আলোচনা তো করেছি গভর্নরের সাথে, ডেপুটি গভর্নরের সাথেও আলোচনা করছি। আমরা আলোচনার মাধ্যমে কিন্তু আমরা যেহেতু এখানে ইনভলভ হয়েছি সেই জন্যই কিন্তু 886 কোটি টাকা এনে বেতন দিতে পারছি। আমরা যদি ইনভলভ না হইতাম তাহলে কিন্তু এই টাকাটা আসতো না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমি যে প্রশাসক সাহেবের সাথে কথা বলেছি গত সপ্তাহে, ওনাকে আমি বললাম যে আপনারা এগুলো বোর্ডে নিচ্ছেন না কেন? আপনাদের জিনিস এই ছোটো অনেকগুলো জিনিস আমার কাছে, প্রায় 10টা কেস আছে এক্সিম ব্যাংকের, একটাও সলভ হচ্ছে না আপনার, এটা তো এই ফ্যাক্টরিগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে আমার। তো উনি বল যে শিহাব ভাই, আমরা যেই পরিমাণ সমস্যায় আছি ব্যাংকটাকে রিফর্ম করার জন্য, মানে আমাদের নিজস্ব যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করে আমরা এখনও একটা ফর্মে আসতে পারি নাই। আর এই বিষয়গুলো না বোর্ড মিটিংয়ে যখন আমরা নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে করতেই আমাদের বোর্ড মিটিং শেষ হয়ে যায়, আমাদের এই পার্টির ইস্যুগুলো এজেন্ডাতে তখন আসে না। এজেন্ডাতে হয়তো থাকে কিন্তু আলোচনায় আসে না। তাই আমি বললাম যে এটা তো খুবই মানে আশ্চর্য একটা কথা বললেন, তাহলে এই ফ্যাক্টরিগুলো তো বন্ধ হয়ে যাবে, এগুলো তো সমাধান লাগবে। আরেকটা বিষয় হলো যে ওইখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে যেগুলো রিশিডিউলিং দরকার। তো রিশিডিউলিংয়ের বিষয়ে যেহেতু গত 6 মাস বা 1 বছর আপনি ফ্যাক্টরিকে টাকা দিতে পারেন নাই, ফ্যাক্টরিটাকে ফাইন্যান্স করতে পারেন নাই, যেই ভদ্রলোক আপনার সাথে 10 বছর ব্যবসা করলো, 15 বছর ব্যবসা করলো, এখন ওর যখন একটু সমস্যা হলো, আপনার যখন সমস্যা হলো, তখন তো এই লোকটা মারা যাচ্ছে। আপনার সমস্যার জন্য রাজনৈতিকভাবে আপনারা দায়ী, ব্যাংকের সমস্যার জন্য ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংকের বোর্ড তারা দায়ী। তারা দুর্নীতির সাথে জড়িত ছিল, তারা বিগত সরকারের সাথে তাল মিলে টাকা পাচার করছে, লোন স্ক্যাম করছে, তাদের বিচার হবে, আইনত বিচার হবে। কিন্তু তাদের জন্য, তাদের এই ব্যাড ইম্প্যাক্টে তাদের জন্য তো এই সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারে না। সাধারণ ব্যবসায়ীরা তো তাদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করতে পারে না। এখানে তো আপনাদের অবশ্যই দেখা উচিত, স্পেশালি দেখা উচিত এগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই কথা বলছি। আসলে এই বাংলাদেশ ব্যাংক আর যে শিডিউল ব্যাংকগুলোতে আপনি দেখেন, একজন ভদ্রলোক 9টা ব্যাংকের মালিক ছিলেন। 9টা ব্যাংক থেকে সে তার ইচ্ছা মতো সরকার প্রধানদের সহযোগিতায় ইচ্ছা মতো টাকা পয়সা লুটপাট করছে। লুটপাট করে এই ব্যাংকগুলোকে একদম ক্যাপিটাল মাইনাস করে দিয়ে গেছে। সার্বিকভাবেই ব্যাংকিং খাতের উপরেই একটা নেগেটিভ প্রভাব পড়েছে। জি, তো এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যে 62টা ব্যাংক আছে, আসলে এত ব্যাংকের ছাতার মতো ব্যাংকও দরকার ছিল না, এগুলো রাজনৈতিক আপনার বিবেচনায় ব্যাংকগুলো দেওয়া হয়েছে। তারপরে 19টা ব্যাংকে ক্যাপিটাল ঘাটতি, 5টা ব্যাংক মার্জিং হয়েছে, মানুষের আস্থাই তো নাই ব্যাংকের প্রতি। আর যারা ব্যবসায়ী, যারা দীর্ঘদিন ব্যবসা করছে এবং যাদের টাকা দিয়ে তুমি এই 150টা ব্রাঞ্চ করছো, তাদেরকে আজকে তুমি দেখতে পারতেছো না, কারণ তোমার বোর্ডের যে চেয়ারম্যান ছিল, বোর্ডের যে মেম্বাররা ছিল, তাদের সরকারের যোগ সাজসে তোমাদের দুর্নীতির কারণে এখন সাধারণ ব্যবসায়ীরা আজকে রাস্তায় বসে পড়ছে। তো এগুলার আসলে একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত।
উত্তরণের উপায় কি এগুলো থেকে? মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি। ওনারা একটা সার্কুলার ইস্যু করেছে, সার্কুলার 7/2025। কি আছে এটা হলো বিআরবিটি সার্কুলার, এটা নীতি সহায়তা। এখানে বলা আছে যে যারা রাজনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, গ্যাস লাইন পায় নাই এবং আপনার নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে যারা এই ব্যবসা থেকে ছিটকে পড়েছে এবং ব্যাংকারদের অব্যাংকার সুলভ আচরণের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য একটা নীতি সহায়তা দিয়েছে আসলে। সেটা আমরা আলোচনা করেই, বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করি এবং বিভিন্ন বাণিজ্যিক সংগঠনগুলো একসাথে মিলেই কিন্তু একটা নীতি সহায়তার প্রস্তাব দিয়েছি এবং তারা কিন্তু একটা সার্কুলার দিয়েছে। সেখানে বলা আছে যে আপনার 2% মার্জিনে 10 বছরের জন্য একটা আপনার 2% ডাউন পেমেন্ট 2% ডাউন পেমেন্ট দিয়ে 10 বছরে এই ঋণ পরিশোধ রিশিডিউল করা যাবে। তো এখন বিষয়টা হলো যে একজন ব্যবসায়ী আপনার মেশিন আনলো, মনে করেন 20 কোটি টাকার মেশিন। এখন রাজনৈতিক কারণে ওনাকে গ্যাস লাইন দেওয়া হয়নি, ওনার এখন 20 কোটি টাকা বেড়ে 80 কোটি টাকা হয়েছে, কথার কথা। এখন উনি যখন সুদ মাপ চাচ্ছে যে আমি তো এটার জন্য দায়ী না, আমাকে আপনি গ্যাস লাইন দিতে পারেন নাই, রাজনৈতিক কারণে আমি অন্য একটা মতাদর্শের লোক ছিলাম, এই জন্য আপনি একবার দেন নাই। এখন সেই ডিসক্রিমিনেশন চলে গেছে, এখন আপনি আমাকে গ্যাস লাইনও দিতে চাচ্ছেন, আপনি আমাকে নীতি সহায়তাও দিতে চাচ্ছেন, কিন্তু এখন আমার তো মূল লাইবিলিটি হলো 20 কোটি টাকা। এখন আপনি তো আমাকে বলতেছেন 80 কোটি টাকার উপরে রিশিডিউলিং করতে। তো আমি তো এই রিশিডিউলিং করে তো আমি সামনের দিকে আগাইতে পারবো না, কারণ আমি তো অলরেডি 4 টাইমস আমার উপরে সুদ চার্জ হয়েছে, আমি তো ব্যবসা করতে পারবো না। এখন ওনারা বলতেছে যে উনি বলতেছে যে আমাকে আপনি 20 কোটি টাকার মধ্যে করে দেন, মানে আমার যেটা হক, আমি যে ক্ষতিগ্রস্ত, আমার মেশিন ডেপ্রিসিয়েশন হয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত, আমি যে এই 10 বছর 15 বছর আমি পিছাইলাম সেখানে আমি ক্ষতিগ্রস্ত। তো আমাকে আপনি আমার সাথে আপনি সুবিচার করেন, আমাকে 20 কোটি টাকার মধ্যে রিশিডিউলিং করে দেন মূল টাকার উপরে, তাহলে আমি আগাইতে পারবো না, তো আমি এই ব্যবসা করতে পারবো না, কারণ 80 কোটি টাকা নিয়ে তো আমি আগাইতে পারবো না। কথা এটা আমি আনুমানিক একটা বললাম আর কি, উদাহরণ বললাম আর কি আপনাকে। এখন কথা হলো যে উত্তরণের উপায়, এখন 15-16 বছরের এত বড় বড় ব্ল্যাক হোল, এটা উত্তরণের জন্য তো অনেক বড় কাজ করতে হবে, তাই না? এই ব্যাংকিং সেক্টরটাকে ঢেলে সাজানো, ব্যাংকিং সেক্টরটাতে আপনার একদমই স্বচ্ছ, সৎ এবং সাহসী মানুষগুলোকে এখানে দেওয়া। যেমন আমার ব্যক্তিগত এটা বিজিবি না, এটা আমার ব্যক্তিগত একটা চিন্তা। সেটা আমি চিন্তা করি যে বাংলাদেশ ব্যাংক যেটা সেন্ট্রাল ব্যাংকটা আসলে স্বতন্ত্র হওয়া উচিত। সেন্ট্রাল ব্যাংকটা কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকা উচিত না, এবং এখানে কিন্তু একটা আমলাতান্ত্রিক জটিলতা থাকে, এবং আমলাতান্ত্রিক জটিলতার জন্য কিন্তু তারা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না। দেশের স্বার্থে আমার মনে হয় যে এইভাবে চিন্তা করা উচিত যে অর্থ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী হবেন উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া ভালো, আচ্ছা, এবং দক্ষ এবং সাহসী মানুষ দরকার, যিনি সমস্ত রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবে। ঠিক একইভাবে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের যে মন্ত্রী হবে ওনাকেও আমি এইভাবেই চাই যে যাতে উনি অরাজনৈতিক, দক্ষ এবং সাহসী মানুষ থাকে। এই 3টা জায়গা আমি বললাম, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই 3টা জায়গাকে যদি আপনার সৎ, দক্ষ এবং সাহসী মানুষ বসানো হয়, অরাজনৈতিক মানুষ বসানো হয়, যারা সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে, স্বতন্ত্রভাবে কাজ করবে সরকার প্রধানের সাথে, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটা সংস্কার করা সম্ভব হবে, আমি আশা করি। আর যদি সেটার ব্যত্যয় ঘটে এবং আগের মতোই হয়, তাহলে এখানে তো রাজনৈতিক প্রভাব থাকবে এবং অনেক কিছুই রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী হবে। খুবই ভালো পয়েন্ট বলেছেন। 3টা গুরুত্বপূর্ণ জায়গাতে যদি অরাজনৈতিক এবং প্রফেশনাল দক্ষ লোকজনকে দেওয়া হয়, সাহসী। আপনার শিহাব ভাই, এই যে ইউএসএ ট্যারিফ আমরা দেখলাম, রেসিপ্রোকাল ট্যারিফ যেটা বাংলাদেশে 20% ছিল, এটা 1% কমানো হয়েছে 19%। তো এখন আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আছে এক্সপোর্টে, গার্মেন্টে, তো তাদের সাথে আপনাদের এখন কি এটা আরও বেশি সুবিধা হলো নাকি কি অবস্থা? প্রতিদ্বন্দ্বী দেশের সাথে অলমোস্ট সব দেশের সাথে আমাদের সমান সমান রেসিপ্রোকাল আছে, শুধু ইন্ডিয়ার 1% কম আছে। সেই 1%-এর জন্য ইন্ডিয়া তো 15% হতে পারে। ইন্ডিয়াতে 15, ইন্ডিয়াতে হলো আপনার 18%, আমরা হলো 19%, তারপরে 1% ডিফারেন্স। তো 1% ডিফারেন্স জন্য খুব একটা সমস্যা হবে না মনে হয়। তো প্রথমত আমি যে এই যে সরকার যে চেষ্টা করেছে এই যে রেসিপ্রোকাল ট্যারিফ কমানোর জন্য এবং রাত দিন যে চেষ্টা করেছে, সেটার জন্য বিজিএমইর পক্ষ থেকে আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কটনের উপর যেই আপনি শুল্কমুক্ত প্রবেশাধিকার যেটা আমেরিকার থেকে আদায় করেছে, সেটার জন্য আমি আমার বিজিএমইর পক্ষ থেকে সরকারে যারা কাজ করেছে এটার পিছনে তাদেরকে
অফিসিয়ালি ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে। ফ্যান্টাস্টিক। আর একটা কনসার্ন আপনার হচ্ছে যে আমাদের গার্মেন্ট এক্সপোর্টাররা করছে এই মুহূর্তে, সম্প্রতি আমরা দেখেছি এই যে জানুয়ারি মাসের 27 তারিখে ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আপনার একটা মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। সো তার মানে ওরা এখন সেখানে শুল্কমুক্ত বাজার সুবিধাটা পাচ্ছে, যেটা বাংলাদেশও পাচ্ছে এত বছর ধরে এলডিসি হিসাবে। তো বাংলাদেশ আপনার গ্র্যাজুয়েট করবে, এলডিসি গ্র্যাজুয়েশন এই নভেম্বরে, এবং পরে 3 বছর থাকবে, মানে 29 নভেম্বর পর্যন্ত আমাদের এটা থাকবে। তারপরে পাবো কি না জিএসপি প্লাস সেটা নিয়ে এখনও ডাউট আছে। তো এখন এই যে ইন্ডিয়াও ডিউটি ফ্রি মার্কেট পেল, বাংলাদেশেরও আছে, তো তাতে কি আপনারা মনে করেন যে ইউরোপের বাজারে আপনারা আরও বেশি শক্ত প্রতিদ্বন্দ্বিতার বা প্রতিযোগিতার মুখোমুখি আপনারা হতে পারেন সামনে? জি, দেখেন আমাদের টোটাল যে রপ্তানি হয় তার 50% কিন্তু আমরা ইউরোপে এক্সপোর্ট করি। আমাদের মেইন বাজারটাই কিন্তু ইউরোপ। এবং এই কয়েকদিনে যে ট্যারিফের যে যুদ্ধ, সেই ট্যারিফ যুদ্ধে কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশরা যখন দেখলো যে ইউএসএতে তারা খুব একটা ভালো করতে পারতেছিল না, তখন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং চায়না আমাদের এই বাজারে কিন্তু তারা প্রবেশ করলো, এই ইউরোপিয়ান মার্কেটে তারা প্রবেশ করে সেখানে মূল্য কমিয়ে, তাদের যে পণ্যের মূল্য কমিয়ে কিন্তু বাজার দখলের প্রচেষ্টা তারা করলো। এবং তারা কিন্তু মোটামুটি সাকসেসফুল, তাদের গ্রোথ কিন্তু ভালো। আমাদের গ্রোথ কিন্তু মাইনাস। আপনি দেখেন গত 7 মাসে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি মাইনাস, 4% মাইনাস আছে, 4% মাইনাস। এবং আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইতিহাসে এইটাই প্রথম যে টানা 7 মাস মাইনাস। এটা কখনোই হয় নাই। এবং এইটার পিছনে কিন্তু এইটা একটা বড় কারণ, এই যে আমাদের বাজার আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা দখল করছে। তো সেটা তো ধরেন যে আরও উদ্বেগের কারণ, বিকজ ইন্ডিয়া চায়না এটা করছে, তাদের ওই শুল্কমুক্ত সুবিধাটা ছিল না। ইন্ডিয়া এখন শুল্কমুক্ত সুবিধা, যেটা 1 বছরের মধ্যে কার্যকর হবে এরকম আমরা দেখলাম চুক্তির ইয়েতে। তো তার মানে হচ্ছে যে 1 বছর পরে তো এই কম্পিটিশনটা আরও বাড়বে বা আপনারা আরও চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন, বাজার হারাতে পারেন। এইটা আমাদের জন্য অনেক বড় একটা থ্রেট। এই যে ওরা ইন্ডিয়া যে আপনার শুল্কমুক্ত প্রবেশাধিকার যেটা পাবে 1 বছর পরে, এই 1 বছর হয়তো আমরা ওদের সাথে হয়তো বিজনেসে আমরা কম্পিট করতে পারবো, কিন্তু 1 বছর পরে যখন ওরা শুল্কমুক্ত প্রবেশাধিকারটা ওদের ইমপ্লিমেন্ট হওয়া শুরু করবে, তখন কিন্তু আমরা বাজার হারাবো। এবং আমি আপনার মাধ্যমে সরকারকে বলতে চাই, যারা কনসার্ন আছে তারা, এটা কিন্তু আসলে ডিপ্লোম্যাটিক, এইটা কূটনৈতিক সমাধান কিন্তু হতে হবে। এটা ব্যবসায়ীরা কিছু করতে পারবে না। ব্যবসায়ীরা পাশে থাকবে, পিছনে থাকবে, তথ্য উপাত্ত দিয়ে, এবং যত রকমের সহযোগিতা লাগে সরকারকে আমরা এগুলোতে করবো আমাদের স্বার্থে, দেশের স্বার্থে। কিন্তু এটা কিন্তু রাজনৈতিক সমাধান এবং কূটনৈতিক সমাধান হতে হবে। আমাদের ডিপ্লোমেসি, আমাদের যে কাজগুলো আছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় সহ, এই কাজগুলো কিন্তু বাড়াতে হবে। কারণ এই জিনিসটা যদি আমরা এখান থেকে যদি আমরা উত্তরণ না হতে পারি, এবং আমরাও যদি আপনার এই শুল্কমুক্ত প্রবেশাধিকার যদি নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। রাইট। ইন্ডিয়ার যেখানে 0% শুল্ক, বাংলাদেশ যদি জিএসপি প্লাস না হয়, বাংলাদেশের কিন্তু 12-13% শুল্ক দিতে হবে। জি, তো সেটা তো আরও বেশি উদ্বেগের কারণ হবে। তো শিহাব ভাই, আমরা আলোচনার একদম শেষের দিকে যদি এটা একটা করি যে বাংলাদেশের এত চ্যালেঞ্জের মধ্যেও একটা সুখবর হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার জাপানের সাথে একটা ইপিএ করেছে, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। সেটা এই এফটি এর মতোই মুক্ত বাণিজ্য চুক্তি, তো সেটার নাম দেওয়া হচ্ছে ইপিএ। তো জাপানে যদিও আমরা এখন প্রেজেন্টলি আমরা ডিউটি ফ্রি পাচ্ছি, তো এটা তো পার্মানেন্ট একটা বিষয় যে আমরা সারা জীবনই পাবো এই চুক্তি যতদিন কার্যকর থাকবে। তো জাপানের মার্কেটে আসলে বাংলাদেশের কি অবস্থা? পোশাক খাতের রপ্তানির কি আপনারা আশা করছেন যে ইপিএর কারণে সামনে আরও বাড়বে? হ্যাঁ, আমাদের তো বর্তমানে শুল্কমুক্ত প্রবেশাধিকার আছে জাপান মার্কেটে। আমরা গত অর্থ বছরে আমরা 1.12 বিলিয়ন এক্সপোর্ট করেছি জাপান মার্কেটে, গার্মেন্টস। এবং আমাদের কিন্তু একটা এই নন ট্রেডিশনাল মার্কেটের সবচেয়ে বড় মার্কেট কিন্তু জাপান আমাদের। তো জাপানের মার্কেটটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে ইপিএ যেটা হয়েছে, এতে হবে কি, ওই দেশের ব্যবসায়ীদের একটা কনফিডেন্ট তৈরি হবে যে একটা বেস হয়েছে আমাদের সাথে। হ্যাঁ, এমনি তো শুল্কমুক্ত প্রবেশাধিকার আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু যখন একটা এগ্রিমেন্ট হবে, একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট যখন হবে, তখন একটা কনফিডেন্ট লেভেল তৈরি হয়। কাস্টমাররা তখন মনে করে যে না, ওদের সাথে আমাদের একটা চুক্তি আছে। তখন তারা কী করবে, এই বিজনেসটা সাস্টেনেবল হওয়ার সম্ভাবনা থাকে। তখন তারা আসবে এখানে। ইভেন তারা যেই পণ্যগুলা, বিশেষ করে আমি যেটা বলবো যে ম্যানমেড ফাইবার, যে ম্যানমেড ফাইবারটা তারা চায়নার থেকে ইম্পোর্ট করতেছে, যখন দেখবে যে এখানে একটা চুক্তি হয়েছে এবং যেটা লং টাইম একটা চুক্তি, তখন তারা
বাংলাদেশে ম্যানমেড ফাইবারের টেক্সটাইলও করতে পারে, এবং এই চুক্তির মাধ্যমে কিন্তু বাংলাদেশে জাপানি কিছু টেক্সটাইল এবং গার্মেন্টস বিনিয়োগও আসতে পারে, যেটা আমাদের রপ্তানি বাড়বে এবং আমাদের বিনিয়োগও বাড়াবে। অনেকে বলছে যে ওইটাই, যে জাপানিজ বিনিয়োগটা আসবে, তারা এখানের থেকে, যেহেতু আপনার ডিউটি ফ্রি অ্যাক্সেস আছে, এখান থেকেই তারা জাপানের মার্কেটে বা গ্লোবালি তারা সেটা এক্সপোর্ট করবে। সেই জিনিসটার একটা সম্ভাবনা তৈরি হবে আশা করি আমি। শিহাব ভাই, একদম শেষ প্রশ্ন, যেটা দিয়ে শুরু করেছিলাম, কাস্টমসের হ্যাসেল। তো এর মধ্যে আমরা যেটা দেখলাম, ইন্টারিম সরকার একটা উদ্যোগ নিয়েছিল যে পোর্টটা বিদেশি একটা অপারেটর দিবে, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, জানেন যে যেটা মেইন আসলে টার্মিনাল কন্টেইনার হ্যান্ডেল করে। তো সেটা শেষ পর্যন্ত তারা একটু ব্যাকফুটে গিয়েছে, বিকজ আমরা দেখলাম শ্রমিকরা আন্দোলন করেছে অনেক কিছু। তো একজন আপনার এক্সপোর্টার হিসাবে এবং বিজিএমের একজন নেতা হিসাবে আপনারা কি মনে করেন যে আসলে এটা বিদেশি অপারেটরের কাছে দিলে এটা কি আমাদের দেশের জন্য সার্বিকভাবে, যারা পোর্ট ইউজার আছেন আপনাদের জন্য, সেটা কি আসলে আপনারা মনে করেন যে এটা দরকার? দেখুন, আমি একটা কথা আপনাকে মনে করিয়ে দিই। বাংলাদেশে যখন প্রথম কম্পিউটার আসলো এবং সফটওয়্যার আসা শুরু করলো ব্যাংকিং খাতে, সোনালী ব্যাংকের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তখন আন্দোলন করলো যে সোনালী ব্যাংকে কম্পিউটার ঢুকতে দিবে না, ওরা লেজারে থাকবে। তো সেই সেম অ্যাটিচিউড পোর্টে যেটা হচ্ছে, আমি নিজে চালাইতে পারি না, আমার সক্ষমতা নাই, আমার দক্ষতা নাই, আমি চালাইলে খরচ হয় 200 টাকা, আর বিদেশিরা চালাইলে খরচ হবে 100 টাকা, কথার কথা। এবং ওনারা আমাকে 24 ঘন্টার মধ্যে মাল রিলিজ করে দিতে পারবে, ওনাদের সেই দক্ষতা আছে, সেই সুনাম আছে, এবং বিশ্বের অনেকগুলো বড় বড় পোর্ট তারা অপারেট করতেছে। তা আমি নিজে পারবো না, আরেকজনকে হায়ার করে এনে আমার সক্ষমতা বাড়াবো, দক্ষতা বাড়াবো, আমার এফিসিয়েন্সি বাড়াবো, সেটাও আমি হতে দিব না। তাহলে এটা করলে তো আমার দেশও আগাবে না, আমার পোর্টও এফিসিয়েন্ট হবে না। তত্ত্বাবধায়ক সরকার, গত তত্ত্বাবধায়ক সরকার যেটা ফখরুল সাহেবের সরকার ছিলেন, সেই সরকার 111 যেটা আমরা বলি, সেই সময় কিন্তু পোর্টটা কিন্তু প্রচণ্ড এফিসিয়েন্টলি ওরা হ্যান্ডেল করছে। আমরা দেখেছি যে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আমাদের পণ্য খালাস হয়েছে এবং পণ্য চলে গেছে, অনেক কোনো জট ছিল না। বাংলাদেশের ম্যানেজমেন্ট দিয়ে কিন্তু চালানো সম্ভব, কিন্তু সেটা তো রাজনৈতিক প্রভাবে সম্ভব হয় না, কারণ এই পোর্ট নিয়ে হয় আপনার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, তাই না? তো সেটার থেকে মুক্ত পাওয়ার জন্য আমি যখন নিজে চালাইতে পারবো না, আমি অবশ্যই একজনকে হায়ার করব যিনি চালাইতে পারবে। রাইট, ট্রু। এবং ডিপিওয়াল তো রাইটলি আপনি বলেছেন যে তারা গ্লোবালি ওয়ান অফ দ্য বিগেস্ট এরকম পোর্ট অপারেটর, অনেক দেশেই তাদের অপারেশন আছে। শিহাব ভাই, আপনি আর কিছু বলতে চান, নাহলে আলোচনা শেষ করবো আমরা? না, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে খুব ভালো আলোচনা হয়েছে, আপনার সাথে খুব ভালো সময় কাটলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা আলোচনা করলাম শিহাবুদ্দৌজা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট বিজিএমএ এবং বাংলাদেশের একজন এক্সপোর্টার। ওনারা যে ধরনের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন, অনেক কিছুই আসলে আমরা জানি, বাট আরও নতুন করে আসলে আমরা অনেক কিছু ভিতরের ইনসাইট জানতে পারলাম। যে চায়না থেকে আসলে র ম্যাটেরিয়াল আনতে যে সময় লাগে, দেখা যায় যে মাল রিলিজ করতে পোর্ট থেকে তার থেকে বেশি সময় লাগে। ব্যাংকিং সেক্টরে ট্রিমেন্ডাস তারা চ্যালেঞ্জ ফেস করছেন, অনেকে এত বেশি সাফার করছেন যে আসলে তারা সিক হয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে আসলে আমাদের বর্তমান যে বিনিয়োগ পরিস্থিতি, সব কিছু মিলেই এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছে। বাংলাদেশের গার্মেন্ট সেক্টর, গার্মেন্ট এক্সপোর্ট কিন্তু আসলে বাংলাদেশের ইকোনমির লাইফলাইন বলা যেতে পারে। তো এগুলো আসলে যদি সিক হয়, সেটা কিন্তু ওভারঅল সার্বিক অর্থনীতিতে শুধু না, কর্মসংস্থানে, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সব জায়গাতে কিন্তু সেটার নেতিবাচক প্রভাব পড়বে। তো আমরা আশা করি নতুন সরকার এই সমস্ত বিষয় আসলে দেখে শুনে যাচাই বাছাই করে আসলে এদের কিভাবে সাপোর্ট দিয়ে আরও বেশি এটারে গ্রো করা যায়। বিকজ ইন্ডিয়া কিন্তু আসলে ইন্ডিয়া ইজ কামিং আপ। টেক্সটাইলে কিন্তু তারা এতদিন টেক্সটাইলের গার্মেন্টসে কিন্তু বাংলাদেশের থেকে পিছিয়ে ছিল। তারা কিন্তু সম্প্রতি যে কিছু কাজ করছে, সেটা পরিষ্কার যে তারা আসলে এখানে কিন্তু অনেক বেশি নজর দিচ্ছেন, বিনিয়োগ করছেন এবং ইনসেন্টিভ দিচ্ছেন। তো সেগুলো কিন্তু আসলে সামনে আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি করে দিবে আমাদের গার্মেন্ট সেক্টরকে। সো দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।